আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো, আমরা আজকে তাদের জন্য চলতরিৎ অধ্যায়ে পদার্থবিজ্ঞানের চলতরিৎ অধ্যায়ের একটি গাণিতিক প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এই গাণিতিক প্রবলেমটি সলভ করার পাশাপাশি আমরা এর রিলেটেড বেসিক কনসেপ্টও আমরা আশা করি ক্লিয়ার করব। তো আমরা শুরু করি। এখানে আমরা হোয়াইট বোর্ডে একটি প্রবলেম লিখে রেখেছি। একটা চিত্র দেওয়া আছে, পাশে একটা সার্কিট, সিম্পল সার্কিট বলা হচ্ছে এটাকে, সিম্পল সার্কিট। এবং এখানে কতগুলো আমার ইকুইপমেন্টস দেওয়া আছে, রোধ দেওয়া আছে আমার ভোল্টেজ দেওয়া আছে এবং একটা অ্যারো চিহ্ন দিয়ে কারেন্টের দিক দেওয়া আছে। দুটি পয়েন্ট ইন্ডিকেট করা আছে, এ এবং বি। তো ফার্স্ট অফ অল আমাকে বলা হলো যে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। এখানে যে সার্কিটটা আছে সে সার্কিটটার তুল্যরোধটাকে কীভাবে নির্ণয় করতে হয় বা তুল্যরোধ কী সে সম্পর্কিত আমাদের প্রথমে বেসিক একটু ক্লিয়ার করে নিই, তারপর আমরা অঙ্কটা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই সার্কিটের মধ্যে তিনটি রোধ আছে। এখানে আমরা যখন এরকম একটা চিহ্ন নোটেশন দিব, এই নোটেশনটাকে আমরা বলবো রোধ বা রেজিস্ট্যান্স। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। কেন রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়? কারণ হচ্ছে রোধ ইংরেজি হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে বাধা, ব্যারিকেড, হিন্ডারেন্স, অবস্ট্যাকল, এই ধরনের অর্থ আমরা বলতে পারি। অনেকগুলো সিনোনিমস আমি বললাম যে রেজিস্ট্যান্সের সিনোনিমস। তো যেহেতু এখানে ফিজিক্সে আমরা একটা স্পেসিফিক শব্দ আমাদের আছে রেজিস্ট্যান্স, এটার প্রথম অক্ষর আর, এই জন্য রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং রোধকে এইভাবে প্রকাশ করা হয়। এটা দ্বারা বোঝানো হলো একটা ইলেকট্রন যখন একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তার পরিবাহীর দিকটা হয় জাস্ট এরকম স্ট্রেট লাইন, সরল রেখা। ইলেকট্রনকে আমরা প্রকাশ করি, ইলেকট্রনের নোটেশন হচ্ছে এরকম। এটা এরকম দ্বারা বোঝায় যে ইলেকট্রনটা এদিক থেকে এদিকে যাচ্ছে। যদি আমি এইভাবে প্রকাশ করি তাহলে বোঝাবে ইলেকট্রনটা এদিক থেকে এদিকে যাচ্ছে। ইলেকট্রনের প্রবাহকেই আমরা বলবো বিদ্যুৎ। যদি পরীক্ষায় আসে বিদ্যুৎ কাকে বলে, হোয়াট ইজ কারেন্ট, তাহলে আমরা বলবো ইলেকট্রনের প্রবাহকে আমরা বিদ্যুৎ বলবো। তো এখানে এই যে ইলেকট্রন যখন সরল পথে যাওয়ার পথে সে একটা বাধার সম্মুখীন হয়। তার গতিপথ যেরকম সোজা হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে কোনো কারণে গতিপথটা একটু বেঁকে যায়। বেঁকে গেলে কি হয়? বেঁকে গেলে অথবা সে যাওয়ার পথে তার যে গতিবেগটা ছিল, একটা অ্যাকচুয়াল যে গতিবেগ বা ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা তার কিছুটা হ্রাস পায়, কমে যায়। যদি এখানে 30 মিটার পার সেকেন্ড, লেটার সাপোজ দ্যাট, উদাহরণ দেওয়ার জন্য 30 মিটার পার সেকেন্ড বেগে যায়, কিন্তু এখানে আসার পর দেখা যায় যে এই বেগটা 30 মিটার পার সেকেন্ড থেকে এটা কমে যায়, লেস হয়ে যায়। অর্থাৎ 30 মাইনাস সামথিং এক্স, কিছু পরিমাণ একটু লেস হয়ে যায়। সেটা হতে পারে 5, 10 এরকম হতে পারে। তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালোসিটি তার হ্রাস পায়। এই যে তার গতিবেগটা যে হ্রাস পেল, যে প্রপার্টির জন্য, অর্থাৎ ইলেকট্রন তার গতিপথে একটা বাধার সম্মুখীন হয়, এই বাধাটাকেই আমরা বলবো হচ্ছে রোধ। এই বাধার কারণে তার অনেক সময় দেখা যায় যে অনেকগুলো প্যারামিটার্স আছে। আমরা পরবর্তীতে জিনিসটা আরও দেখব, বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস করে, সার্কিট ইকুয়েশন, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই ধরনের যদি কখনও এই ধরনের কোনো প্রপার্টি ইনডিউসড হয় তাহলে সেখানে তার এই ধরনের যে রাশিগুলোর কথা বললাম সেগুলোর উপর একটা প্রভাব বিস্তার করে। এই কারণে আর তাপমাত্রার ব্যাপার আছে, তাপমাত্রারও একটা প্রভাব বিস্তার করে। তাপমাত্রারও কিন্তু ভ্যারিয়েশন হয়, যখন রোদ ভ্যারিয়েশন হয় তাপমাত্রারও ভ্যারিয়েশন হয়। আমরা সেরকম সূত্র শিখে এসেছি। তো আমরা পরবর্তীতে ইন্টারমিডিয়েট লেভেলে এটা আরও বিস্তৃত জানবো যে রোদের সাথে কীভাবে তাপমাত্রার ভ্যারিয়েশন হয়। আমরা আপাতত রোদ সম্পর্কে একটু বেসিক ধারণা নিলাম। রোদ হচ্ছে ইলেকট্রন প্রবাহের পথে যে সামান্য বাধার সৃষ্টি হয়, যে ব্যারিকেড সৃষ্টি হয়, সেই ব্যারিকেডটাই হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ।
এখন এই রোধগুলোকে আমরা দুভাবে সাজাতে পারি। একটা হলো যদি আমি এই রোধগুলোকে এইভাবে সাজাই, লাইক দিস, এইভাবে যদি সাজাই একটার পর একটা, অর্থাৎ এটা হচ্ছে এই যেমন আমি এই রোধটাকে R1 দিলাম, এই রোধটাকে আমি R2 দ্বারা ডিনোট করলাম, এই রোধটাকে আমি R3 দ্বারা ডিনোট করি, তাহলে এই রোধের এটাকে বলা হবে প্রথম অংশ, এটাকে বলা হবে শেষ অংশ। এই রোধটার এটা হলো প্রথম অংশ, এটা হলো শেষ অংশ। এই রোধটার এটা হলো প্রথম অংশ, এটা হলো শেষ অংশ। তাহলে আমরা দেখতে পেলাম যে এই রোধটার শেষ অংশের সাথে এই রোধটার প্রথম অংশ, এই রোধটার শেষ অংশের সাথে এই রোধটার প্রথম অংশ, লাইক দিস এইভাবে দেখি, এই রোধটার শেষ অংশ, এই রোধটার প্রথম অংশ, এই রোধটার শেষ অংশের সাথে এই রোধটার প্রথম অংশ। আমরা যদি এইভাবে পরপর কানেক্ট করি তাহলে যে বর্তনী আমরা পাবো রোধের সেই বর্তনীকে বলা হবে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের আসলে অ্যাকচুয়াল মিনিং কি? অ্যাকচুয়াল মিনিং হলো একটা সার্কিটে একসাথে যতগুলো রোধকে আমি শ্রেণী সংযোগে সার্কিটে সাজাবো, সেই শ্রেণী সংযোগে সবগুলোকে না লাগিয়ে যদি তার পরিবর্তে একটা রোধ লাগানো হয়, এই তিনটা না লাগিয়ে যদি আমি একটা লাগাই, তাহলে এই একটা লাগানোর ফলে যদি আমার টোটাল সার্কিট যে কারেন্ট থাকবে সেই কারেন্টটা যদি ঠিক থাকে, তাহলে এই আরএসকে আমি বলবো এই তিনটার তুল্য রোধ। যেহেতু আমি এটাকে শ্রেণী সমবায়ে লাগিয়েছি, এই জন্য এটাকে বলা হবে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। এখানে আমাদের যে নোটেশনগুলো আছে সাফিক্স, সেখানে আর ফর রেজিস্ট্যান্স, এস ফর সিরিজ, সিরিজের বাংলা হচ্ছে আমার শ্রেণী, তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ। আমরা এই ক্ষেত্রে একটা সূত্র জানি, আমাদের প্রমাণ আছে, আমরা যে সূত্রটা নিব এবং প্রমাণটা আমরা পরবর্তী একটা সেশনে দেখাবো। দ্যাট ইজ RS ইকুয়াল টু হচ্ছে এখানে R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ সবগুলো রোধের জাস্ট সামেশন। যদি এটাকে আমি আরও ওভারভিউ করি, দ্যাট ইজ I ইকুয়াল টু 1 2, এখানে 3 তিনটা দেওয়া আছে, দ্যাট ইজ R অফ I। আর যদি n সংখ্যক রোধ নেই, অন সংখ্যক মানে এখানে 10টা হতে পারে, 5টা মানে নির্দিষ্টভাবে না নিয়ে n সংখ্যক নেই, তাহলে সেটার জন্য আমি এখানে লিখব RS ইকুয়াল টু সামেশন অফ I ইকুয়াল টু 1 to n, দ্যাট ইজ R অফ I। n সংখ্যক রোধের যোগফলকে আমি এখানে সামেশন আকারে প্রকাশ করব। ওকে, এটা হচ্ছে আমার শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ। এই RSটাকে আমি বলতেছি তুল্য রোধ। বাট যখন আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করব, সেক্ষেত্রে আমার তুল্য রোধটা কী? সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন বলতে আমি কি বুঝি, লাইক দিস, যেমন এখানে একটা হলো আমার রোধ, এখানে একটা রোধ, এই রোধটা পাশাপাশি এখানে একটা রোধ আমি দিলাম, এখানে একটা রোধ দিলাম, একটু হিজিবিজি হয়েছে সার্কিটটা। আচ্ছা, এইভাবে যদি আমি একটা রোধগুলোকে কানেক্ট করি এবং এখানে একটা কি আছে, এটাকে কি বলা হচ্ছে, এই অংশটাকে কি বলে, আমাদের নোটেশনগুলো খুব সঠিকভাবে বুঝতে হবে যে কোনটা সেল কোনটা ব্যাটারি, জিনিসগুলো না জানলে আমরা আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করতে পারবো না। এখানে তিনটা রোধকে আমি এমনভাবে সাজিয়েছি, যেমন এই রোধটার দুই প্রান্ত, এই দ্বিতীয় রোধটার, যেটাকে যদি আমি R1 দ্বারা ডিনোট করি, এটা যদি R2 দ্বারা ডিনোট করি, এটাকে যদি R3 দ্বারা ডিনোট করি, তাহলে এই রোধটার দুই প্রান্ত, দ্বিতীয় রোধটার দুই প্রান্ত এবং তৃতীয় রোধটারও দুই প্রান্ত একটা কমন বিন্দুতে যায় তারা মিলিত হয়েছে, এখানে একটা কমন বিন্দুতে যায় মিলিত হয়েছে। যদি এক বা একাধিক রোধকে এমনভাবে সাজানো হয় যে তাদের প্রারম্ভিক বিন্দু এবং চূড়ান্ত বিন্দু বা টার্মিনাল পয়েন্টগুলো যদি সেম হয়, তাহলে সেই ধরনের কানেকশনকে আমরা বলবো সমান্তরাল সমবায় অথবা প্যারালাল কানেকশন। এটা হলো প্যারালাল কানেকশন, বাংলায় এটাকে আমরা বলবো সমান্তরাল সংযোগ। এখানে ছোট্ট একটা অংশ দেওয়া আছে, এটার নাম কি? আমাদের বেসিক জিনিসটা স্ট্রং করতে হবে যে এই জিনিসটার নাম কি। এটা এইভাবে দেওয়া আছে, এইভাবে না থেকে যদি এইভাবে থাকতো তাহলেই বা কী হতো? বা অনেক সময় আমরা দেখি আমাদের বইগুলোতে এরকম দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, লাইক দিস, এইভাবে দেওয়া থাকে, তাহলে এইটারই বা নাম কি? অথবা এটা এইভাবে দিলে কি কোনো সমস্যা হবে কি না, এরকম, বা এরকম দিলে কোনো সমস্যা হবে কি না, এরকম দিলে সমস্যা হবে কি না। আমরা এই জিনিসগুলো একটু বেসিক জিনিসটি ক্লিয়ার করতেছি। এখানে যেই অবস্থাটা দেওয়া আছে ইকুইপমেন্টস, ইলেকট্রনিক ইকুইপমেন্টস, এই অংশটা একটা বড় অংশ, এটা একটু ছোট অংশ।
এই বড় অংশটাকে বলা হয় পজিটিভ টার্মিনাল, অর্থাৎ এটাকে পজিটিভ টার্মিনাল বা ধনাত্মক প্রান্তকে বড় অংশ দ্বারা প্রকাশ করা হয়। নেগেটিভ প্রান্তকে বা নেগেটিভ টার্মিনালকে প্রকাশ করা হয় ছোট অংশ দ্বারা। এবং এই পজিটিভ এবং নেগেটিভ মিলে যেই একটি ব্যবস্থা সৃষ্টি করেছে সেই ব্যবস্থাটাকে বলা হয় সেল। দিস ইজ সেল। সেলের বাংলা অর্থ হচ্ছে এটাকে আমরা বলবো কোষ। এটাকে ব্যাটারি বলা যাবে না, এটা ব্যাটারি নয়। কোষ এবং ব্যাটারি এ দুটোর মধ্যে পার্থক্য আছে। সুতরাং এটা হচ্ছে আমার ব্যাটারি, এটা হচ্ছে আমার কোষ বা সেল। এখন কোনো স্টুডেন্ট যদি এই কোষকে এইভাবে আঁকে তাহলে সেটা হবে কি না, বেসিক কনসেপ্ট। যদি কোনো স্টুডেন্ট একটা সেলকে যদি এইভাবে আঁকে, ইজ ইট ক্লিয়ার, ইজ ইট কারেক্ট অর নট? অ্যান্সার হচ্ছে নো। একটা সেলকে এইভাবে কখনোই প্রকাশ করা যাবে না, কারণ এটা কিন্তু সেল বা কোষের চিত্র নয়। এটা যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপাসিটর বা বাংলায় আমরা যেটাকে বলবো ধারক। অর্থাৎ দুই প্রান্ত যদি সমান করে দিয়ে, একটাকে পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত, দুই প্রান্তকে আমি যদি টার্মিনেট করে দিই বা যদি ডিফাইন করে দিই, তাহলে কি সেটাকে আমি সেল বলতে পারবো কি না? না, কারণ সেল এর ডেফিনেশন হচ্ছে, মানে চিত্রটা হচ্ছে একটা অংশ বড় হবে, একটা অংশ ছোট হবে। বড় অংশটা আমার ধনাত্মক প্রান্ত, ছোটটা অংশ হচ্ছে ঋণাত্মক প্রান্ত। আর দুটো অংশ যখন সমান হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো ক্যাপাসিটর। এটাকে কি বলা হবে? আমরা দেখতে পাচ্ছি এই টার্মিনালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা আবার নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে ভিতরে পজিটিভ নেগেটিভ ঠিকই আছে, যে নেগেটিভ পজিটিভ আছে, এবং বাইরের দিকে আমরা দেখতেছি অভ্যন্তরীণভাবে জাস্ট এক্সটার্নালি একটা প্রান্ত হচ্ছে আমার পজিটিভ আর একটা প্রান্ত হচ্ছে আমার নেগেটিভ। তাহলে এই যে পজিটিভ নেগেটিভ একসাথে অনেকগুলো কোষের যে সমবায়, এই সমবায়কে বলা হয় ব্যাটারি। এটা কিন্তু এখন ব্যাটারি, এটাকে কিন্তু আবার সেল বলা যাবে না। তাহলে যদি পরীক্ষা আসে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সেল অ্যান্ড ব্যাটারি, আমরা বলবো যে সেল এবং ব্যাটারির মধ্যে পার্থক্য হচ্ছে, সেল হচ্ছে একটি মাত্র ধনাত্মক এবং একটি মাত্র ঋণাত্মক প্রান্ত নিয়ে সেল বা কোষ গঠিত হয়। আর একাধিক কোষ যখন এভাবে দেওয়া হবে, একটি ধনাত্মক প্রান্তের সাথে আরেকটা ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত, এইভাবে যদি পরপর সাজানো হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ব্যাটারি। এটা ব্যাটারি হতে পারে না, কারণ এটা পজিটিভ নেগেটিভের সাথে আবার পজিটিভ লাগানো হয়েছে, সুতরাং এটা ব্যাটারি নয়, এটাও ব্যাটারি নয়। এই দুইটা চিত্র ব্যাটারি চিত্র হতে পারে না। প্রথম চিত্রটা হচ্ছে আমার ব্যাটারি, আর এটা হচ্ছে আমার কোষ, আর এটা হচ্ছে আমার হলো ক্যাপাসিটর বা ধারক। এই হচ্ছে আমার সেল এবং ব্যাটারির মধ্যে পার্থক্য। আমাদের এখানে যে চিত্রটা আমরা এখানে লিখে রেখেছি, যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার একটা জাস্ট সেল, একটা পজিটিভ টার্মিনাল, একটা নেগেটিভ টার্মিনাল। এটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ। আবার প্রশ্ন হচ্ছে ভোল্টেজ আবার কি? ভোল্টেজ কি? হোয়াট ইজ ভোল্টেজ? ভোল্টেজ বলতে আবার কিছু আমরা দুটো জিনিস অনেক সময় আমরা IMF ইলেকট্রোমোটিভ ফোর্স একটা শব্দ পেয়ে থাকি। ইলেকট্রোমোটিভ ফোর্স EMF, বা এটাকে এইভাবে লেখা হয় IMF, ইলেকট্রোমোটিভ ফোর্স লেখা হয়। প্রশ্ন হচ্ছে এই EMF আর ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভোল্টেজ এই দুটোর মধ্যে কি আবার কোনো পার্থক্য আছে কি না? অনেকেই বলে থাকে যে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, তারা একই অর্থে দুটোকে ব্যবহার করে থাকে। অ্যাকচুয়ালি না, এই দুটোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে, অনেক সূক্ষ্ম একটা পার্থক্য। সে পার্থক্যটা হচ্ছে এরকম, যেমন লাইক দিস, আমি বাজার থেকে একটি সেল কিনে নিয়ে আসলাম, অর্থাৎ একটা ব্যাটারি যেটাকে আমরা বলি, যেমন সানলাইট, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এটার গায়ে লেখা আছে এটার ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট। জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি জাস্ট প্রসঙ্গটা টানলাম। এখানে 1.5 ভোল্ট যেটা লেখা আছে, এটা হলো এই সার্কিটের EMF। যখন আমি এটাকে বাজার থেকে কিনে আনলাম বা ইনটেক অবস্থায় নিয়ে আসলাম, এখনও সার্কিট আমি লাগাইনি, এই অবস্থা 1.5 ভোল্টকে বলা হবে এই সার্কিটের EMF। বাট যখন আমি এটাকে সার্কিটে লাগানোর পরে কি হবে? ডিসচার্জিং শুরু হবে। লাইক দিস, ডিসচার্জিংটা এইভাবে হয়, কারণ প্রথমে ছিল 1.5 ভোল্ট, দেন এটা হবে 1.4, তারপরে হবে কমবে আস্তে আস্তে 1.3, দেন 1.2, দেন 1.1, দেন হচ্ছে 1.0, আস্তে আস্তে কমতে থাকবে। এই আস্তে আস্তে এটার ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে, ডিসচার্জিংয়ের কারণে এটা কমতে থাকবে, এবং একটা সময় যখন ভোল্টেজ শূন্য হয়ে যাবে তখন এটা অকেজ, অর্থাৎ এটা দ্বারা সার্কিট কমপ্লিট করা যাবে না। এখানে প্রশ্ন হচ্ছে এই যে 1.5 ভোল্ট যেটা লিখছিলাম প্রথম অবস্থায় অ্যাট t = 0,
অর্থাৎ অ্যাট টি ইকুয়াল টু 0 অবস্থায় এটা যে ভোল্টেজ, সে ভোল্টেজকে বলা হয় ইএমএফ। আর দ্বিতীয় থেকে শেষ পর্যন্ত যতগুলো আরও হতে পারে, যেমন 0.9, 0.8 আরও হতে পারে। তাহলে এই টি ইকুয়াল টু টাইম, একটা নির্দিষ্ট টাইম থেকে টি ইকুয়াল টু আমি ইনফিনিটিভ লিখতে পারি, বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকে। এই ভোল্টেজকে আমরা কিন্তু ইএমএফ বলবো না, এটাকে বলা হয় সেল ভোল্টেজ। এটাকে বলা হয় সেল ভোল্টেজ। দিস ইজ নট ভোল্টেজ, দিস ইজ নট ভোল্টেজ, দিস ইজ সেল ভোল্টেজ। আমরা সংক্ষেপে বলি ভোল্টেজ, কারণ ইএমএফ যেটা সেটাও কিন্তু এক ধরনের আমরা ভোল্টেজ হিসেবে কাউন্ট করি, বাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স। এটা হচ্ছে এক ধরনের বল, ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা কেমিস্ট্রিতেও তড়িৎ কোষে এই জিনিসটা বেসিক ধারণাটা আরও ক্লিয়ার করব। তাহলে এই যে এখান থেকে 1.5 ব্যতীত যে ভোল্টেজগুলি পাবো, সেই ভোল্টেজকে বলা হবে এই সেল ভোল্টেজ, অর্থাৎ সেলের কোষের ভোল্টেজ। সংক্ষেপে এটাকে আমরা বলবো ভোল্টেজ। এই হলো ইএমএফ এবং ভোল্টেজ বা সেল ভোল্টেজের মধ্যে পার্থক্য। এবার আমরা আসছি আমাদের যে প্রসঙ্গটা এখানে বলা আছে, এখানে যে ভোল্টেজের একটা চিত্র দাও, আমরা যে সার্কিটটা আঁকছি, সার্কিটের জন্য আমার তুল্যরোধটা কী হবে। এই তুল্যরোধের জন্য আমার সূত্র আছে একটা, সূত্রটা হচ্ছে আমার লাইক দিস। আমরা জাস্ট সূত্রটা লিখব, 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস 1/R3। যদি n সংখ্যক পর্যন্ত আমি নেই তাহলে হবে 1/Rn। এইভাবে আমার প্রত্যেকটা কি হবে, আস্তে আস্তে যোগ করে, এখানে 1/R আকার আমি যোগ করে এটা এখান থেকে আমি তুল্যরোধটা নিয়ে আসবো। এখানে RPটা হচ্ছে আমার তুল্যরোধ। এটা যদি আমরা একটু দেখি, R ফর রেজিস্ট্যান্স, P ফর প্যারালাল, প্যারালাল, এই P ফর প্যারালাল, PARALELL, প্যারালাল। এই প্যারালাল হচ্ছে সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল সমবায়ে ক্ষেত্রে আমরা তুল্যরোধ নির্ণয় করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই হচ্ছে আমার মোটামুটি এটার ধারণা, আমরা বেসিক এখান থেকে ক্লিয়ার করলাম। তো আমরা প্রথম যে অঙ্কটা এখানে দেওয়া আছে, সেই অঙ্কটা আমরা প্রথমে সলভ করব। বলা আছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। তাহলে ওকে, আমরা বর্তনীর তুল্যরোধ নির্ণয় করার জন্য আমি যেহেতু এখানে সবগুলোকে আমি কীভাবে সংযোগ দিয়েছি, এটাকে আমি সংযোগ দিয়েছি সমান্তরালে, নট শ্রেণী সমবায়ে। কেন সমান্তরাল সমবায়ের সংজ্ঞাটা কি, এখানে এই রোধের এই প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা, এই রোধের প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা, এই রোধের প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত, অর্থাৎ এই তিনটে রোধেরই কমন প্রান্তগুলো সেম, অর্থাৎ তিনটে প্রান্তই তাদের সেম, কমন, সাধারণ। এই অবস্থায় যে বর্তনীতে আমরা সংযোগ দিব সেটাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল সংযোগ। তাহলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধের শূন্য আমার সূত্র হচ্ছে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3, লাইক দিস। 1/RP ইকুয়াল টু 1/R1, R1 এর মান হচ্ছে আমার 5 প্লাস 1/R2, R2 এর মান হচ্ছে আমার 10 প্লাস 1/R3, R3 এর মান হচ্ছে আমার 15। আমি এটাকে R1, এটাকে R2 এবং এটাকে R3 ধরে নিলাম। এখন 5, 10 এবং 15 এর লসাগু কত, দ্যাট ইজ 5, 2 দেন 3, এখানে 3 দুগুণে 6, 5 6 30, দেন লসাগু হচ্ছে আমার 1/RP, এখানে লসাগু হচ্ছে 30, দ্যাট ইজ 6 প্লাস 3 প্লাস 15 দুগুণে 30, তাহলে এখানে হলো 5 11, দ্যাট ইজ 11/30। সুতরাং আমি এখান থেকে লিখতে পারি RP ইজ ইকুয়াল টু 30/11, দ্যাটস হোয়াট উইল বি দ্য রেজাল্ট। এখানে 30 ভাগ হচ্ছে 11, দ্যাটস 2.727, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2.727। রোধের একক হচ্ছে ওহম। সুতরাং আমার এই প্রশ্নের অ্যান্সারটা হলো বর্তনীর তুল্যরোধ হচ্ছে 2.727 ওহম। ওকে, এবার আমরা আমাদের 2 নম্বর খ নম্বরের প্রবলেমটা একটু সলভ করতে চাচ্ছি। আমরা এখানে 3টি গাণিতিক প্রবলেমই নিয়ে এসেছি, এখানে কোনো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আজকে রাখিনি। এখানে খবর সে 5 মিনিটে উক্ত কোষটির ব্যয়িত শক্তি নির্ণয় করো। এখানে এই কোষটার জন্য এই 5 মিনিটে কতটুকু শক্তি ব্যয় হবে সেটা বের করতে বলা হয়েছে। ব্যয়িত শক্তি বের করার জন্য আমাদের একটা সূত্র, আমরা এই সূত্রটা জানি যে W সমান হচ্ছে VIT, এটা হচ্ছে ব্যয়িত শক্তি বের করার সূত্র। বাট এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা আসলো কি করে, আমাকে তো সূত্রের বেসিক ফাউন্ডেশনটা জানতে হবে। আমরা নর্মালি আমরা জানি যে কাজ সমান হচ্ছে P/T, একটা সূত্র জানি, পাওয়ার অর্থাৎ ক্ষমতা বাই টাইম।
একক সময়ে কাজ করার ক্ষমতা ভুল লিখলাম, আমরা ক্ষমতার সংজ্ঞা দিব P সমান হচ্ছে W/T, অর্থাৎ একক সময়ে কাজ করার একক সময়কৃত কাজকে আমরা বলবো ক্ষমতা, অর্থাৎ P সমান W/T। এটা একটা প্রশ্ন আমার আছে এখানে। দেন আবার আমরা জানি যে এই W সমান হচ্ছে BQ/T। এখানে একটা প্রশ্ন আমি যদি ব্যাখ্যা করি এরকম, দ্যাট ইজ ভোল্টেজের সংজ্ঞাটা কি? ভোল্টেজ, আমরা ভোল্টেজের সংজ্ঞাটা যদি এরকম পড়েছি লাইক দিস, এখানে একটা ফিক্সড পয়েন্ট ধরছি এ বিন্দুতে আমি কি করলাম, অসীম দূরত্ব থেকে 1 কুলম চার্জের একটি বস্তুকে এই এ বিন্দুতে আনতে আমার কাজ করতে হলো W পরিমাণ। কি বললাম, 1 কুলম চার্জকে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে আমার টোটাল কাজ করতে হচ্ছে W পরিমাণ। তাহলে যদি আমি Q কুলম চার্জকে এখান থেকে এখানে আনি, তাহলে আমার কাজ করতে হবে কি, W সমান VQ পরিমাণ। ওকে, আর এই যে অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তু 1 কুলম চার্জকে একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে তার ভোল্টেজ। তাহলে এখন এটা V হচ্ছে আমার এখানে V/1, কারণ আমার চার্জটা হচ্ছে 1 কুলম। বাট আমি যদি এখানে টোটাল বস্তুটাকে কী করি, Q কুলমকে আনি, তাহলে আমার টোটাল কাজ হবে কি, W সমান VQ। তাহলে এই জন্য আমার সূত্রটা হচ্ছে W সমান হচ্ছে VQ, অর্থাৎ Q কুলম চার্জকে অসীম দূরত্ব থেকে আনতে টোটাল কাজটা হচ্ছে আমার W সমান VQ। এই সূত্র থেকেই আমার আসছে W = হচ্ছে VQ। ওকে, এবার আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে I সমান হলো, তাহলে এখানে আরেকটা সূত্র কি, আরেকটা সূত্র, আমার প্রত্যেকটা সূত্রগুলো এখানে মনে রাখতে হবে, কারণ এক একটা সূত্র থেকে একটা অঙ্ক সলভ করা যায়। তাহলে এখানে W সমান VQ, এটা P সমান হচ্ছে W/T, আবার P সমান আমি লিখতে পারি VQ/T, এটাও আরেকটা সূত্র হতে পারে। দেন আমার আরেকটা সূত্র আছে V সমান Q/T, তাহলে আমি লিখতে পারি কি, P সমান এখানে যে V, এই Q/Tর পরিবর্তে আমি লিখতে পারি I। তাহলে এখানে আমি পেয়ে গেলাম কি, P সমান হচ্ছে BI। তাহলে আমার প্রথম যে সূত্রটা ছিল P সমান W/T, তাহলে Wকে আমি লিখতে পারি কি, দ্যাট ইজ P/T, অর W = P এর পরিবর্তে লেখা যায় VI/T। তাহলে সুতরাং এটা হচ্ছে আমার 1 নম্বর যে সূত্রটা আমি লিখেছিলাম, W সমান VIT, এই সূত্রটার প্রতিপাদন আমার এখানে হলো। এখান থেকে আরও কতগুলো সূত্রের প্রতিপাদন আমি দেখাচ্ছি, এটা আমাদের পরীক্ষায় আসবে এবং এটা আমাদের মনে রাখতে হবে। আমরা ওহমের সূত্র থেকে কি জানি, ওহমের সূত্র থেকে জানি I = হচ্ছে আমার V/R। তাহলে আমি যদি W = এখানে V, এই I এর পরিবর্তে VR/T বসাই, তাহলে কি পাবো, আমি এখানে পাবো V²T/R। এটাও হতে পারে। আবার ভির পরিবর্তে বসাইতে পারি, W = V এর পরিবর্তে কি বসাইতে পারি, IR, দ্যাট ইজ IR/I/T, অর্থাৎ I²RT। এটাও আর একটা সূত্র হতে পারে যে W = I²RT। তাহলে আমরা এখানে এটা একটা সূত্র, এটাকে সূত্র আকারে লিখতে পারবো, এটার একটা সূত্র, এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারবো। সুতরাং এখানে যতগুলো সূত্র আমি লিখে রাখলাম, প্রত্যেকটা সূত্রই আমার এখানে কাজে লাগবে। সুতরাং এই সূত্রগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করার জন্য এগুলো অনেক হেল্পফুল হবে। এই জন্য আমরা চাচ্ছি যে এই সূত্রগুলো যাতে সবাই অবশ্যই মেমোরাইজ করে, বা এখানে মেমোরাইজ বলতে এখানে যারা আয়ত্ত করতে পারে বা কীভাবে আসলে বুঝে যাতে ভুলে গেলেও বের করতে পারে, আমরা একটু জাস্ট এটাকে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আমাদের যে ডিজায়ার্ড প্রবলেমটা দেওয়া আছে, আমাদের সেই প্রবলেমটা এখন আমরা একটু সলভ করব। এখানে বলা আছে যে 5 মিনিটে উক্ত কোষ্ঠীর ব্যয়িত শক্তি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে লাগবে W সমান VIT। I কিন্তু নাই, আমার রোধ আছে। এই সার্কিটের রোধ, তুল্য রোধটা আমি পেয়েছিলাম হচ্ছে 2.727 ওহম। টাইমটা দেওয়া আছে আমার এখানে 5 মিনিট, তাহলে 5 × 60 এত সেকেন্ড। ওকে, ভি ভোল্টেজ দেওয়া আছে আমার হচ্ছে এখানে 40 ভোল্ট। তাহলে আমরা এইভাবে যদি এখানে বসাই, ভি = যেহেতু আইটা সরাসরি নাই, তাহলে আইটাকে আমি বের করে নিই। I = V/R, দ্যাট ইজ আর জায়গায় লিখবো আমি RP। ভির মান হচ্ছে 40 আর RPর মান হচ্ছে 2.727।
দ্যাটস ইকুয়াল টু হোয়াট 2.727, তাহলে এখানে 40 ভাগ হচ্ছে 2.727, দ্যাটস ইকুয়াল টু 14.668। আমরা এখানে লিখে রাখলাম 14.668 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা যদি এখানে বসাই, ভির মান হচ্ছে 40 ইন্টু 14.668 ইন্টু টির মান এখানে হচ্ছে 5×6 = 30 অর্থাৎ 300 সেকেন্ড। আমরা যদি এখানে 668 ইন্টু হচ্ছে 300 আমরা যদি এটা বসাই তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি 40 ইন্টু হচ্ছে 14.668 ইন্টু পাচ্ছি 300 ইকুয়াল টু হচ্ছে 17। এখানে আসতেছে 17.060.016 এত কাজের একক। হ্যাঁ, এটা কিলো, এটা হবে জুল, যেহেতু শক্তির একক। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। তাহলে আমরা যদি 1000 দিয়ে ভাগ করে ফেলি, লাইক দিস, 1000 দ্বারা ভাগ করি, তাহলে হবে 176 কিলোজুল পয়েন্ট সামথিং। তার মানে এত কিলোজুল হচ্ছে আমার ব্যয়িত শক্তি। আমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারবো। ওকে, এবার আমাদের গ নম্বরে যে প্রবলেমটা বলা আছে, সেই গ নম্বরের প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব? গ নম্বরে বলছে রোধগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য একই, কিন্তু রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান ভিন্ন, গাণিতিক যুক্তি দাও। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে রোধগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য একই। আমরা যদি এই যে ভোল্টেজ, অর্থাৎ দেখতে পাচ্ছি 1 নম্বর রোধের এই দুই ভোল্টেজ, দুই প্রান্তের ভোল্টেজ 40, 2 নম্বর রোধের দুই প্রান্তের ভোল্টেজও 40, 3 নম্বর রোধের দুই প্রান্তের ভোল্টেজও কিন্তু 40। বাট আমি এখানে একটাকে ডিফাইন করার জন্য একটু যদি বলি, আই পরিমাণ কারেন্ট, আমরা আরেকটা জিনিস এখানে একটু ডিফাইন করতে হবে। এই হলো আমার পজিটিভ প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। পজিটিভ প্রান্ত, ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন উৎপন্ন হয়। আমাদেরকে জানতে হবে যে ইলেকট্রন কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে যায়। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক প্রান্ত থেকে উৎপন্ন হয়, পুরো সার্কিট ঘুরে আবার পজিটিভ প্রান্তের দিকে আসে। তাহলে ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে, বাট কারেন্ট প্রবাহিত হয় ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। তাহলে এই যে এখানে যেটা অ্যারো সাইন দেওয়া আছে, এটা হচ্ছে কারেন্ট প্রবাহের দিকে। আমরা একটু লিখে রাখি, ইলেকট্রন প্রবাহের দিকে আমাদের এটা লাগবে কাজে, বিভিন্ন সার্কিটের প্রবলেম সলভ করার জন্য লাগবে। ইলেকট্রন প্রবাহের দিক নেগেটিভ থেকে পজিটিভ। তারপরে বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে হচ্ছে আমার কি? বিদ্যুৎ। তাহলে আই পরিমাণ বিদ্যুৎ আমার এখানে এদিক থেকে আসলো, এখানে যখন আসলো, সে এখানে আসার পর তার সামনে কিন্তু আর রাস্তা একটা না, তার রাস্তা আসছে 3টা। এই 3টা ভাগে কারেন্টটা কিন্তু ভাগ হয়ে গেল। আমি ধরলাম এই কারেন্টটা হচ্ছে I1, এই কারেন্টটা I2, আবার এই কারেন্টটা I3। এই তিনটি পথ দিয়ে এখানে যখন তারা আসার পর আবার এখানে এক হয়ে তাদের আবার মূল কারেন্টে পরিণত হলো। দেন আবার এখানে আসলো, মূল কারেন্ট এখানেও I, তাহলে I এ পরিণত হলো। এখন এখানে আমরা সার্কিট থেকেও দেখতে পাচ্ছি যে এখানে মূল কারেন্টটা এই 3টা ভাগে ভাগ হয়েছে। অবশ্যই এখানে I1 I এর সমান হবে না, I2 I এর সমান হবে না, I3 I এর সমান হবে না। তার মানে কি হবে? অবশ্যই I1 এর মান লেস দেন I হবে, I2 এর মান ইজ লেস দেন I হবে, I3 এর মান ইজ লেস দেন I হবে। কারণ এখানে I1 I2 I3 অবশ্যই এই তিনটির কারেন্টের প্রবাহের মাত্রা মূল কারেন্ট প্রবাহ মাত্রা থেকে বিভাজিত হয়েছে। সুতরাং তার মান তো কখন এটা সমান হতে পারে না। সমান হবে কখন? যখন এই দুটো কারেন্ট শূন্য হয়, তখন এই টোটাল I1 আর I সমান হয়ে যাবে। অথবা এই দুটো যদি শূন্য হয় তাহলে এটা সমান হবে, এই দুটো যদি শূন্য হয় তাহলে এটা সমান হবে। কিন্তু আমরা তো দেখতে যেহেতু সার্কিট আমার কমপ্লিট করা আছে, অন করা আছে, সেক্ষেত্রে এখানে I1 I2 I3 এর মানটা কখনোই প্রত্যেক দুটো জিরো একটা থাকবে, মানে দুটো জিরো হবে না, প্রত্যেকেরই কিছু না কিছু মান থাকবে এবং প্রত্যেকের মানই মূল প্রবাহ থেকে অবশ্যই কম হবে। সেটা আমরা চিত্র দিয়েই বুঝতে পারছি, বাট এখানে গাণিতিকভাবে আমাকে বলছে এটা প্রমাণ দেখাও। তাহলে রোধগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য 40, বাট রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহিত মান ভিন্ন। একটু আগে আমরা একটা সূত্র দেখলাম,
সেটা হচ্ছে আমরা যদি গ নাম্বারটা সলভ করি, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। আমরা ওহমের একটা সূত্র জানি, আই ইকুয়াল টু ভি বাই আর অথবা ভি ইকুয়াল টু আই আর। অর্থাৎ এখানে এই রোদের দুই প্রান্তের বিভব, এই রোদের দুই প্রান্তের বিভব, এই রোদের দুই প্রান্তের বিভব কিন্তু সেম, বাট এটার মধ্যে কারেন্ট যদি I1 হয়, রোদ R1 অর্থাৎ 5, এটার মধ্যে কারেন্ট যদি I2 হয়, রোদ R2 অর্থাৎ 10, এটার মধ্যে কারেন্ট যদি I3 হয়, রোদ হচ্ছে R3 অর্থাৎ 15। তার মানে কি, বা তাদের প্রত্যেকের গুণফলটা হবে আমার হলো 40 ভোল্টেজ। এখানে মজার একটা ইন্টারেস্টিং ব্যাপার, বি ইকুয়াল টু আই আর। তাহলে যদি কোনো এই রোদের কারেন্ট যদি বেড়ে যায়, তাহলে তার রোদটা কমে যাবে, বাট দুটোর গুণফল সেম থাকবে। আবার যদি এখানে কারেন্ট যদি কমে যায়, তাহলে রোদটা কী হবে, বেড়ে যাবে, বাট তাদের কি ঠিক থাকবে, বাট তাদের ভোল্টেজটা ঠিক থাকবে, তাদের ভোল্টেজটা ঠিক থাকবে। এই ইকুয়েশন আমরা বলতে পারি, এই ইকুয়েশন অনুসারে বলা যাচ্ছে আই যদি বৃদ্ধি পায় অর্থাৎ কারেন্ট যদি বৃদ্ধি পায়, রোদটা কমে যাবে, ভোল্টেজ দুইটার গুণফল অর্থাৎ ভোল্টেজটা সেম থাকবে। আবার আই অর্থাৎ কারেন্ট যদি কমে যায়, রোদটা বেড়ে যাবে, বাট তাদের দুইটার আবার গুণফল অর্থাৎ ভোল্টেজটা আবার সেম থাকবে। এখন এই অনুসারে আমরা এখানে প্রত্যেকটা রোদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার মানটা বের করতেছি। তাহলে আমরা যদি প্রথমে I1 বের করি, I1 ইকুয়াল টু ভি বাই R1, যেহেতু ভোল্টেজ সেম বাট আমার রোদ ভিন্ন, তাহলে ভোল্টেজ হচ্ছে আমার এখানে কত 40, বাট R1 হচ্ছে আমার এখানে R1 হচ্ছে আমার 5, তাহলে 5 40, মানে এখানে 8 অ্যাম্পিয়ার। দ্যাট ইজ I2 হচ্ছে আমার ভি বাই R2, দ্যাট ইজ ভি এর মান হচ্ছে 40 ডিভাইডেড বাই R2 মান হচ্ছে আমার এখানে 10, তাহলে কত হলো, দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার হলো। I3 কত হবে, I3 হবে আমার ভি বাই R3, ভি এর মান হলো 40 আর R3 এর মান হচ্ছে আমার 15, তাহলে হচ্ছে 40 ভাগ 15, এটা হচ্ছে 2.66 অর্থাৎ 2.6667 অ্যাম্পিয়ার। আমি তাহলে টোটাল তিনটি রোদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কিন্তু ভিন্ন, বাট ভোল্টেজ এক। তাহলে আমি অবশ্যই এখানে যে কথাটা বলা আছে, রোদগুলোর দুই প্রান্তের বিভব পার্থক্য একই, তাহলে বিভব পার্থক্য প্রত্যেকটা 40 করে এক সেম, কিন্তু রোদগুলোর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান ভিন্ন। তাহলে এটা 4, এটা 8, এটা 4, এটা 2.67, প্রত্যেকটা কিন্তু সেপারেট, অর্থাৎ প্রত্যেকটা ডিফারেন্ট, এক না, সুতরাং ভিন্ন। এই কথাটাই বলা আছে যে প্রত্যেকটার রোদ বিভব পার্থক্য এক হলে কি হবে, কিন্তু রোদগুলোর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান হলো ভিন্ন। আমরা সেটাই এখন গাণিতিকভাবে দেখলাম। সুতরাং এই উক্তিটি গাণিতিকভাবে বলা যায় যে এটা সঠিক উক্তি, এটা কোনো ভুল উক্তি নয়। এভাবে আমরা বিভিন্ন প্রবলেম আমাদের যদি পরীক্ষা আসে, আমরা আশা করি সলভ করতে পারবো। আমরা এরকম প্রবলেম আরও নিয়ে হাজির হব, বেসিক যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এবং এটা এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকবেই। সুতরাং এটার বেসিকটা যাতে খুব স্ট্রং হয় এবং ভুল না হয়, নির্ভুল হয়, বেসিকটা যাতে খুব মানে প্রশ্ন যেভাবে আসুক না কেন, বেসিক স্ট্রং থাকলে অঙ্ক সলভ করে আসা যাবে। এইভাবে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। পরবর্তীতে আরও কিছু ক্লাস নিয়ে আমরা হাজির হব। আজ এই পর্যন্তই।